ওয়েলকাম এভরিওয়ান। তো তোমরা যদি জিও পলিটিক্স ফলো করে তবে নিশ্চয়ই জানবে যে ফিলিপিন্স ভারত থেকে প্রায় ৩৭৫ মিলিয়ন ডলারের ব্রহ্মোস কিনেছিল। তো যাই হোক, এটা কিন্তু ওই বিষয়ে নয়, কিন্তু বর্তমানে ওই একই ধরনের একটা প্রজেক্ট লঞ্চ করেছে আমাদের ফিলিপিন্স। সেটা হচ্ছে ৩ বিলিয়ন ডলারের, এবং একটা এয়ারপোর্টকে, মানিলা এয়ারপোর্ট, সেটাকে আপডেট করার জন্য। এবং মানিলা হচ্ছে ওখানকার রাজধানী, ফিলিপিন্সের রাজধানী মানিলা। তো এই বিষয়টা কি, এবং কি এর গুরুত্বপূর্ণ, ভারতের জন্য কি বেনিফিট আছে, সেই সমস্ত বিষয়গুলো একটু দেখে নেবো। তো চলো তাদের চালু করা যাক এখানে, ঠিক আছে? তো এখানে নিউজ পেপারেও দেখতে পাচ্ছ তোমরা এখানে যে এখানে চায়নাও ইনভলভ আছে, চায়না ফ্যাক্টর সব এখানে আলোচনা করা হবে। তো এখানে এই বিষয়টা হচ্ছে যে মানিলা হচ্ছে ওখানকার ক্যাপিটাল, কিন্তু ক্যাপিটাল হওয়া সত্ত্বেও ওখানকার যে এয়ারপোর্টটা আছে সেটা প্রায় 50% ওভারলোডে চলছে। মানে তোমরা বুঝতে পারছো যে আমরা যদি কোনো দেশে যাই আমরা কি করব, সেখানকার রাজধানীতেই প্রথমে যাব। কিন্তু এখানে যখন রাজধানীতে যাব আমরা তো সেই হিসেবেই দেখবো, মানে আমাদের ইমপ্রেশনটা কি করে হবে যে সেখানকার রাজধানী কেমন, অথবা ওখানকার ফেসিলিটি কি দিচ্ছে। তো সেখানকার যদি নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়, তো অবভিয়াসলি আমরা সেটাকে পছন্দ করবো না। আর তোমরা দেখতে পারো এখানে 50% ওভারলোডে চলছে, 50%। তো এখানে এখন ৪৮ মিলিয়ন লোক প্রায় ওখানে, মানে বছরে মানে ওখান থেকে যাতায়াত করে, ওখানে মানে ব্যবহার করে ওই জায়গাটা। তো তোমরা বুঝতে পারছো 50 মিলিয়ন মানে এর অ্যাকচুয়াল ক্যাপাসিটি আরো কম। এত মিলিয়ন, মানে এখানে মিলিয়নের কথা হচ্ছে, এখানে এক দুজন নয়। তো অবভিয়াসলি এটা একটা বড় সমস্যা। তো তোমরা এখানে জনঘনত্বটা একটুখানি দেখো। জনঘনত্বে আমরা এই যে অংশটা মানিলা, এই অংশটা মানিলা দেখতে পাচ্ছ এখানে, এদিকে মানিলা ওখানকার ক্যাপিটাল, এবং এই অংশটা কালো, মানে এখানকার জনঘনত্ব সব থেকে বেশি। এমনিতে ফিলিপিন্সের জনসংখ্যা খুব একটা বেশি নয়, কিন্তু ওই পার্টিকুলার অংশে জনসংখ্যা অনেক বেশি, কারণ অবভিয়াসলি রাজধানী, এবং এটাই একটু ডেভেলপ অন্যান্য অংশের তুলনায়। কারণ রোড থাকলে সুবিধা হয়, কিন্তু এক্ষেত্রে তো যেহেতু রোড নেই, সেক্ষেত্রে এখানে জাহাজেরই ব্যবস্থা করতে হবে। তো আমরা এখানে যে মানিলা এয়ারপোর্ট বলছি, অ্যাকচুয়ালি এটার নাম কিন্তু মানিলা নয়, মানে মানিলা হচ্ছে শহরটা, তো আমরা এখানে মানিলা এয়ারপোর্ট বলে আসছি, কিন্তু এর অন্য নাম হচ্ছে নিয়ন অ্যাকুয়েটর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে অরিজিনাল নাম, কিন্তু আমরা মানিলা বলেও এটা পরিচিত। তো এখানে ফিলিপিন্স টোটাল, এই যে বিটটা হয়েছিল এখানে ফিলিপিন্সের দ্বারা যেটা দেওয়া হয়েছিল, এখানে টোটাল ৪ জন বিটে অংশগ্রহণ করেছিল, এবং তার মধ্যে ৩ জনকে শর্ট লিস্টেড করা হয়েছে। তো কারা কারা দেখে নেবো আমরা। প্রথম স্থানে আছে ভারত। অবভিয়াসলি ভারতের জিএমআর গ্রুপ, ভারত অ্যাকচুয়ালি ভারতের গভর্নমেন্টের তরফ থেকে নয়, ভারতের জিএমআর গ্রুপ আছে, তারা করছে এখানে। দ্বিতীয় পজিশনে কারা আছে? ইউএসের ব্ল্যাক রক। আর ৩ নম্বর স্থানে ফিলিপিন্স মাল্টিন্যাশনাল কর্পোরেশন। ওকে। তো এবং এই তিনটের মধ্যে আমি জানি না কেন এই ৩ নম্বরটাকে রেখেছে। ৩ নম্বরটাকে, মানে এরা দিচ্ছে, তোমরা যদি এখানে দেখো 82% দিচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? মানে 82% যদি ওরা রেভিনিউয়েরই দিয়ে দেয়, তাহলে ওরা নিজেদের মানে ডেভেলপ কি করে করবে? কারণ এমনিতে তো শুধু হলে, মানে তৈরি করলে চলবে না, সেটাকে তারপর রিনিউ করতে হবে। কোনো একটা জিনিস খারাপ হয়ে গেলে সেগুলোকে ঠিক করতে হবে, মেরামতের ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো এইটা দিলে সাস্টেনেবল নয়। তো ৩ নম্বর স্থানটা যদিও দেয়া হয়েছে, কিন্তু এটা জেনুইন সম্ভব বলে তো মনে হচ্ছে না। কিন্তু ১ম যে দুটো আছে, মানে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে আর আমাদের ইউএস এর তরফ থেকে যে দুটো দেওয়া হয়েছে বিড, সে দুটো কিন্তু মানে রিলেটিভলি সম্ভব। তো এদের দুজনের মধ্যেই একজন পাবে অবভিয়াসলি, এবং ভারতের চান্স সব থেকে বেশি, যেহেতু ভারত দিচ্ছে 3.3%। এবং এখানে যে ইনকামটা হয়, এটা তো বিলিয়নে ইনকাম হয় বা মিলিয়নে ইনকাম হয়। তো সেক্ষেত্রে 3.3%, মানে এই পার্সেন্টেজটা অনেক, 1% মানেই অনেক ভ্যারিয়েন্ট হয়ে যায়। তো ভারতের চান্সটাই সব থেকে বেশি। তো এখানে এবার ভারতের পাওয়ার জন্য কেবল কি টাকাটা ম্যাটার? টাকাটা তো এখানে ম্যাটার অবভিয়াসলি, কিন্তু তোমরা যদি, এটা আমরা সবাই জানি, তোমরা কেন, সবাই জানে এটা, যে ইউএস অনেক ডেভেলপ ভারতের থেকে। তো ইউএস যে প্রজেক্টটা, মানে যেভাবে প্রজেক্টটা রিনিউ করবে, সেক্ষেত্রে ইউএস, কারণ অনেক তো যে যন্ত্রপাতি ইউজ করে সেটা অনেক ডেভেলপড যন্ত্রপাতি, এর ফলে অনেক ডেভেলপড হবে, মানে খুব আপডেটেড হবে। কিন্তু তাহলে ভারতের পাওয়ার চান্সটা বেশি কেন? কারণ বিষয়টা হচ্ছে, ভারত এর আগেও দুটো প্রজেক্ট করেছিল এই এয়ারপোর্টেরই। তোমরা এখানে দেখে নাও, ম্যাকটন কেবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর হচ্ছে ক্লার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুটো প্রজেক্টে ভারত কিন্তু অলরেডি কাজ করেছে, এটা ৩ নম্বর প্রজেক্ট হবে। এর ফলে কি, ভারত যদিও আমাদের
টেকনিক্যাল দিকে ল্যাক করে কিন্তু ভারত যেহেতু এক্সপেরিয়েন্স কারণ ওখানকার লোকেরা তো ব্যবহার করছে এগুলো। তো সেক্ষেত্রে ওরা তো এটা বুঝতেই পারবে যে ভারত যে এয়ারপোর্টটা তৈরি করেছে এটা খারাপ কি ভালো। কারণ এটা তো চিপের কোনো ব্যাপার আসছে না যে খুব একবারে টেকনিক্যাল যে জিনিসটা একদম আমাদের কাছে নেই, ইউএস অ্যাডভান্স। কারণ এয়ারপোর্ট এই জিনিসটা ভারত প্রায় জানে। তো সেক্ষেত্রে অসুবিধা হবে না এখানে। তো এইজন্যই ভারতের পাওয়ার চার্জটাই সবথেকে বেশি। যেহেতু ভারত আগেও কাজ করেছে মানে ওখানকার একটা গুড ট্র্যাক রেকর্ড আছে ভারতের। সেক্ষেত্রে জিএমআর গ্রুপের ক্ষেত্রে এটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়ে যায়। তোমরা এই ম্যাপটা দেখে নাও এখানে। মানিলা ওখানকার আছে তো এখানেই করা হবে। এবার চায়না ফ্যাক্টরটা দেখে নেওয়া যাক। কারণ অবভিয়াসলি চায়না ফ্যাক্টর তো একটা গুরুত্বপূর্ণ এখানে রোল প্লে করছে। কারণ চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং চায়নার এই 9 ড্যাশ লাইন এটা তো একটা খুব বড় সমস্যা তৈরি করেছে। তোমরা এই যে লাল এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 9 ড্যাশ লাইনের এটা। যদিও পুরো পৃথিবীতে একটা জিনিস মানা হয় যে কোনো দেশের কোস্ট লাইন থেকে প্রায় 200 নটিক্যাল মাইল অব্দি সেই দেশের অংশ হওয়ার কথা। মানে স্পেশাল ইকোনমিক জোন। কিন্তু চায়না এই জিনিসটা মানে আবার মানে না। দুটোই করে। চায়না মানে অন্যান্য জায়গার ক্ষেত্রে যে ঠিক আছে। কিন্তু যখন নিজের বেলায় আসে তখন চায়না মনে করে যে না, যেহেতু চায়না একটা গ্রেট চায়না যখন ছিল তখন ভিয়েতনাম, মালয়েশিয়া সবাই তো ফিলিপিন্স সব তো ওর পার্ট ছিল। সেক্ষেত্রে চায়না মনে করে যে না, সেই সময় ছিল তো এখনো সেই অংশটাই আমাদের থাকবে কোস্ট লাইন সেই হিসেবে। তো চায়না এইজন্য পুরো অংশটাই ও দখল করতে চাইছে। এর ফলে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং যেহেতু ফিলিপিন্স আমাদের মতো অতটা পাওয়ারফুল নয় ভারতের মতো, সেক্ষেত্রে ফিলিপিন্সের ক্ষেত্রে সমস্যা তো হবেই এটা। এবং ফিলিপিন্স এই জন্য তো ভারতের বা আমেরিকার সাহায্য চাইছে। আমি যে তোমাদেরকে ১ম এই যেটা বলেছিলাম যে কেবল ২ জন পার্টিসিপেট এখানে আছে, মেইন পার্টিসিপেট ব্রিটিশ আর ইউএসএ। তো এদের মধ্যেই চান্সটা সবথেকে বেশি। আমি জানি না 4th ক্যান্ডিডেটটা কে অ্যাকচুয়ালি। তো আমি আর বলতে পারব না। কিন্তু ৩ নম্বর পার্টিসিপেটটা এইজন্যই পাওয়ার চান্স কম। যদিও এটা ওদের দেশের, কিন্তু বাইরের দেশ থেকে কেউ যদি নিবেশ করে সেক্ষেত্রে তাদের একটা রেসপন্সিবিলিটি থাকবে যে সে ওই জিনিসটা প্রোটেক্ট করার চেষ্টা করবে। তাই না? কারণ ইউএস যদি ওখানে টাকা নিবেশ করে তো সেক্ষেত্রে ইউএস চাইবে না যে ওখানকার ওর প্রজেক্টটা নষ্ট হয়ে যাক বা টাকাটা জলে যাক। তো এখানে দেখে নাও চায়না ড্রাইভ অ্যাওয়ে ফিলিপিন্স ভেসেল নিয়ার হিউয়েজিয়ান আইল্যান্ড। আমি এখানে স্পেলিংটা অত ঠিকঠাক করছি না, তোমরা একটুখানি দেখে নেবে। তো এখানে এই ১১ তারিখেই হয়েছে, আজকে ১৫ তারিখ। তো ১১ তারিখেরই এটা ঘটনা যে ১১ তারিখে মানে ওই যে আমি তোমাদেরকে এই বললাম বিষয়টা যে 2000 200 নটিক্যাল মাইলটা সেখানকার স্পেশাল ইকোনমিক জোন। তো সেখানে এসেই চায়না হ্যারাস করছে। তো চায়নার তো এটা একটা খুবই কি বলবো একটা ব্যাড সাইড যে চায়না সবসময় হ্যারাস করতে চায়। তারপরে চায়নার বিআরআই যে প্রজেক্টটা আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তো সেক্ষেত্রেও একে কাউন্টার করার জন্য ইউএসএ বা এখানকার যে সাউথের সরি ওয়েস্টার্ন কান্ট্রি বা ইন্ডিয়া এরা তো সবাই প্রজেক্ট। তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা একটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তোমরা এখানে দেখে নাও। চায়নার যে এটা আছে সেটা হচ্ছে স্ট্রিং অফ পালস, আর ভারতের যেটা হচ্ছে নেকলেস অফ ডায়মন্ড। যদিও ভারতের নেকলেস অফ ডায়মন্ড যদিও ডায়মন্ড বেশি মানে ভ্যালুয়েবল, কিন্তু ভারত অতটা সফল হতে পারেনি। কিন্তু চায়নার পরিপ্রেক্ষিতে দেখতে গেলে চায়না প্রায় সবই যে কটা দেখতে পাচ্ছ চায়নার অংশগুলো সেগুলো কিন্তু চায়না সবই তৈরি করে ফেলেছে পোর্ট। এবং তো ইন্ডিয়াও চাইছে যে এই জিনিসটা কাউন্টার করার জন্য ফিলিপিন্সকেও, যদি তোমরা দেখো কেন ফিলিপিন্স কিন্তু নেই। কিন্তু ফিলিপিন্সের এখানে যদি এয়ারপোর্ট তৈরি করা যায় সেক্ষেত্রে ইন্ডিয়ার কাছে এটা একটা বড় ধরনের কি হবে মানে অ্যাচিভমেন্ট হতে পারে। আর লোকেশন তো খুবই ইম্পর্টেন্ট এখানে। কারণ তোমরা যদি দেখো ফিলিপিন্স যে জায়গাটা অবস্থান করছে এটা পুরো প্যাসিফিক ওশানের প্রায় একটা মানে প্যাসিফিক ওশানে যদি যেতে হয় তাহলে ফিলিপিন্স দিয়েই যেতে হবে। এবং প্যাসিফিক ওশান পরবর্তীকালে আমি যেটা মনে করি প্যাসিফিক ওশানে অনেক কিন্তু ন্যাচারাল রিসোর্স আছে। তো সেক্ষেত্রে যদি এখানকার ন্যাচারাল রিসোর্স এর উপর কোনো রিসার্চ করা যায় সেক্ষেত্রে কিন্তু ফিলিপিন্স একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে। অস্ট্রেলিয়া, জাপান, পাপুয়া নিউ গিনি, ফিলিপিন্স, তো এক্ষেত্রে এখন থেকেই যদি আমরা এখানে ইনভেস্ট করি, এটা পরবর্তীকালে একটা খুব বড় ধরনের সুবিধা পাওয়া যেতে পারে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য। তারপরে ইন্দো প্যাসিফিক রিলেশনশিপ তো এটা ম্যাটার করেই। কারণ যেহেতু আমাদের ভারতের এই মানে ইন্ডিয়ান ওশানে তোমরা দেখবে সবসময়ই চায়না কেবল এসে কেবল এখানে মানে ওদের
যে স্পাইসি এখানে পাঠায়। তোমরা এই জানো কদিন আগেই আমাদের একটা স্পাইসি কে ইন্দোনেশিয়া ধরে ফেলেছিল। কারণ ও কি করছিল? ওর যে সিগন্যালটা আছে না? মানে ওখানে জিপিএস চালু রাখতে হয়। ও জিপিএসটা বন্ধ করছে আবার চালু করছে। মানে বুঝে দিচ্ছে না যে ও অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়। মানে ও রিসার্চটা কি করছে বা কোথায় আছে সেই পজিশনটা ওরা হাইড করার চেষ্টা করছিল। তো ইন্দোনেশিয়া ধরে ফেলেছিল। তারপরে এখানে যদি তোমরা দেখো ডিসেম্বর এই 14ই মানে 14 ডিসেম্বরে এটা হয়েছিল যে এই হ্যারাসমেন্টের জন্যই ইন্ডিয়াকে ওখানে যেতে হয়েছিল। ইন্ডিয়ার ওয়ারশিপকে ওরা মানে ওখান থেকে বলেছিল মানিলা যে, "তোমরা এখানে আসো একটু দেখো, এখানে থাকো।" যেহেতু ইন্ডিয়া একটা খুব মানে নেভাল ফোর্স খুবই পাওয়ারফুল। তো সেক্ষেত্রে ইন্ডিয়াকে ওখানে গিয়ে থাকতে হয়েছিল। যেহেতু ওই হ্যারাসমেন্টের এটা খুবই বেড়ে গেছিল থেকে। তো তোমরা বলতে পারো তোমরা এখানে কোন রকমের যদি কিছু থাকে, তোমাদের নিজস্ব কোনো মতামত তাহলে এখানে বলতে পারো এই ইয়েতে।